নমস্কার, আমি চৈতালি। আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর। আলোর গল্পের আসরে আজকে আমি পাঠ করব লেখিকা লীলা মজুমদার রচিত কুঁতপুরের বাঘ। কলকাতা থেকে রওনা হয়ে যদি কেউ নৌকা করে আস্তে আস্তে থামতে থামতে, এই ধরো শীতের সময় কিংবা শীতের ঠিক আগেই বা ঠিক পরেই একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত যায়, তাহলে তার এমন সব অভিজ্ঞতা হবার সম্ভাবনা আছে যার ফলে সে আর আগের মানুষ থাকবে না। বড় বড় তীর্থস্থানের কথা বলছি না, সেখানে গেলে কেউ বদলায় না। ছোট ছোট জায়গায় যেতে হবে। ডায়মন্ড হারবার আর ফ্রেজারগঞ্জ ছাড়িয়ে যাবার পর ফ্রেজারগঞ্জ পর্যন্ত কলকাতার দৌড়, তারপর থেকেই জায়গাটা বদলাতে শুরু করে। 300 বছর আগেও অবশ্যই কলকাতা পর্যন্ত তার বিস্তার ছিল। চেরাঙ্গি বাবার বনের মধ্যে দিয়ে কালীঘাটে যাবার পথে বাঘ এসে প্রায় 2-4টে তীর্থযাত্রী ধরে নিয়ে যেত। গঙ্গাসাগর পৌঁছবার আগেই যদি অন্ধকার হতো, তো মাঝগাঙে নৌকা নোঙর করে রাত কাটাতে হতো। নৌকাতে একটা বড় মশাল সারা রাত জ্বলতো। বনের জানোয়ার আগুনকে যেমন ভয় করে, তেমন আর কিছুকে নয়। তবু নাকি একটা দুঃসাহসিক বাঘ সাঁতার কেটে নৌকা থেকে মানুষ টেনে নিয়ে যেত। আমার পঞ্চু কাকা পোর্ট কমিশনারের লঞ্চে কাজ করতেন। তাঁর কাছে নানান রোমাঞ্চকর গল্প শুনতাম। একবার আমাদের পাশের বাড়ির ঠান দিদি এইসব গল্প বলার সময় উপস্থিত ছিলেন। তিনি হঠাৎ বলে বসলেন, তা হতে পারে, কিন্তু ওগুলো সত্যি বাঘ নয়। সত্যি বাঘ বেড়ালের মতো, ওরা জল পছন্দ করে না। পঞ্চু কাকা বিরক্ত হলেন, আপনি এত কথা কি করে জানলেন? তাছাড়া সত্যি বাঘ নয় তো কেউ কি বাঘ সেজে আসে নাকি? ঠান দিদি বললেন, কুঁতপুরে আমার বাপের বাড়ি, আমি জানবো না তো কে জানবে বলো? কেউ বাঘ সাজে না। বাঘ সাজতে পয়সা লাগে। ওরা কেউ 4টে পয়সারও মালিক নয়। বাঘ সাজে না কেউ, বাঘ হয়ে যায়। তাই শুনে সকলে খুব হেসেছিল। ঠান দিদি চারিদিকে তাকিয়ে বললেন, কি বিশ্বাস হলো না বুঝি? কতটুকুই বা জানো তোমরা? কুঁতপুরের ছোট ছেলেরাও তার চেয়ে বেশি জানে। আমাদের গায়ে সুন্দর রায়ের মন্দির আছে, 1000 বছরের পুরনো। সুন্দর রায়ের মন্দিরে মূর্তি থাকে না, কিন্তু রোজ পুজো দিতে হয়। তাঁর বেজায় দাপট। তিনি যেমন বাঘেদের দেশের মানুষদের দেবতা, তেমনি বাঘেদেরও দেবতা। কাজেই সেখানকার মানুষ যে বাঘ হবে, তাতে আর আশ্চর্য কি? কিন্তু মানুষের বাঘ হওয়ার চেয়েও ঢের বেশি ভয়াবহ ব্যাপার বাঘের মানুষ হওয়া, কারণ তাকে চেনা যায় না। মানুষ বাঘ বেজায় বেঘ হয়, কিন্তু বাঘ মানুষ পরম সাত্ত্বিক হয়। বলা বাহুল্য, ঠান দিদির কথা শুনে আমরা একেবারে ঠান দিদি বলে চললেন, আজকাল তোমাদের বৈজ্ঞানিকরা কলের মানুষ বানিয়ে তাদের দিয়ে হিসাব কষিয়ে তোমাদের তাক লাগিয়ে দেয়। আমার কিন্তু হাসি পায়। ছোটবেলায় আমাদের গাঁয়ে হামেশাই যা হতে দেখেছি, সেসব কথা বললে তোমাদের পিলে চমকে যাবে। অমনি সবাই চেঁচাতে লাগলো, বলুন বলুন। ঠান দিদি আসন পিড়ি হয়ে বসলেন। মনে থাকে যেন এসব আমার খুব ছোটবেলার কথা, কাজেই কিছু কিছু ভুলও হতে পারে। আমাদের পাশের বাড়িতে সুন্দর রায়ের পুরুত ঠাকুর থাকতেন। ওই মাছ মকরের দেশ, যেখানে রুই কাতলাকে লোকে নিরামিষ বলে। নালা নর্দমাতে হাত গলালেই এই বড় বড় বাগদা উঠে আসে। সেইখানে ওই বুড়ো সপাকে অবিশ্বাস খেতেন। তার একটা ছোট শাকের ক্ষেত ছিল,
তিনি নিজে সেটার দেখাশোনা করতেন। একদিন সন্ধেবেলায় পুজো সেরে বাড়ি ফিরছেন, দেখেন একটা বাঘ তার শাকের খেতে ঢুকেছে। পুরুত ঠাকুরের কিন্তু ব্যাপার বুঝতে বাকি রইল না। অমনি তিনি মশাল হাতে বাঘের দিকে তেড়ে গেলেন। বাঘ একবার তার দিকে তাকিয়েই এক দৌড়ে তার গোয়াল ঘরে গিয়ে ঢুকলো। গোয়াল ঘরে পুরুত ঠাকুরের বদমেজাজি বুড়ো বলদ থাকতো। পুরুত ঠাকুর অমনি মুচকি হেসে গোয়াল ঘরের লোহার আগল তুলে দিয়ে এলেন। তার ঘর নিকট পাদুর বউ, সে তো কাণ্ড দেখে অবাক। উঠি পড়ি করে গাঁয়ে গিয়ে খবরটা রটাতে তার বেশি সময় লাগেনি। পরদিন সকালে গোয়াল ঘরের ঘুলঘুলি দিয়ে সবাই দেখে বুড়ো বলদ যেমন ছিল তেমনি আছে, বাঘ ফাঘ কিছু নেই। পাদুর বউ গোয়াল ঘরের দোর খুলে গোবর বের করে ঘর উঠোন নেকিয়ে পুরুত ঠাকুরের রান্নার কাঠ জড়ো করে রেখে বাড়ি চলে গেল। গাঁয়ে গিয়ে শুনলো হরু গয়লার ছেলে নাকি পুরুত ঠাকুরের বাড়ি দুটো শাক তুলেছিল বলে পুরুত তাকে গোয়াল ঘরে বন্ধ করে নেই করে দিয়েছে। হরু গঞ্জে গিয়ে নালিশ করেছে। মামলার দিন গাঁ শুদ্ধ সব মজা দেখতে গেল। পাদুর বউ যেচে গিয়ে সাক্ষী দিল যে হরুর ওই ড্যাকরা ছেলেকে পুরুত মোটেই কিছু করেনি, গোয়ালে একটা বাঘ বন্ধ করেছিল। হাকিম বললেন, কোথায় সে বাঘ, তাকে দেখাও। পাদুর বউ বলল, সে তো দেখলাম নেই। হরু কেঁদে পড়ল, ওই তো হলো ধর্মাবতার, আমার ছেলে আর বাঘ কি আলাদা হলো নাকি? হাকিম ছিল সাহেব, তিনি মুখ্য গ্রামের লোকদের কথা শুনে মহা রেগে মেগে কেস বাতিল করে দিলেন। তারপর গায়ের মাতব্বরদের খুব বকাবকি করলেন। হাকিমের সময়ের কি দাম নেই নাকি? আর এই বেচারা ভদ্রলোক পুজো করে দিন কাটান, একে এমন হেনাস্ত করবার মানেটা কি? ওই হরুকেই সাজা দেওয়া উচিত ছিল। মানুষ কখনো বাঘ হয় নাকি বাঘ মানুষ হয়? যত সব মুখ্য কোথাকার। কি হলো? পুরুত ঠাকুর হঠাৎ রুখে উঠে হাকিমের সামনে দাঁড়িয়ে দাঁত খিঁচিয়ে বললেন, ও মানুষ বাঘ হয় না আর বাঘ মানুষ হয় না, এই তোমার বিদ্যে? গাঁক! এই বলে ঘাড়ের লোম ফুলিয়ে লেজ দুলিয়ে এক লাফে বনের দিকে দৌড় দিলেন। আদালত শুদ্ধ সকলে সুন্দর রায়ের জয়ধ্বনি দিল। সেই সব পুরুত ঠাকুরকে আর কেউ চোখে দেখেনি। আজ পর্যন্ত কোঁতপুরের সুন্দর রায়ের মন্দিরে কোনো পুরুত টুরুত নেই। গাঁয়ের লোকে মন্দিরে রোজ দুবেলা প্রদীপ জেলে ফল ফুল দিয়ে আসে। সুন্দর রায়ের দেশ ওটা। কে বাঘ কে মানুষ কে বলতে পারে? আজকাল নাকি আবার বাঘের চাষ হচ্ছে, শুনলেও হাসি পায়। এই বলে ঠান দিদি উঠে যাচ্ছিলেন, এমন সময় পঞ্চু কাকা বললেন, তাহলে হরু গয়লার ছেলের কি হলো? কি আবার হবে? তারপরেই একটা চুরির কেস। আসামিকে হাজির করতেই সকলেই চেঁচিয়ে উঠল, ওই যে হারুর ছেলে তুটে, বেটা একদিন হাজতে ছিল। তাহলে পঞ্চু কাকা ছাড়েন না। তাহলে গোয়ালার বাঘটার কি হলো? আরে সেটা কি সত্যি বাঘ ছিল নাকি? পাদুর বউয়ের বরটা নারকেল চুরির হাঙ্গামায় পড়ে গেলে তারও তো একটা গা ঢাকা দেবার উপায় থাকা চাই। এই বলে ঠান দিদি সত্যি সত্যি বাড়ি চলে গেলেন। পঞ্চু কাকা উঠে পড়ে বললেন, যত সব কেঁজাখুরি গল্প। তবে ওসব জায়গায় যে অসম্ভব ঘটনা ঘটাও সম্ভব, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
আজকের গল্প এখানেই সমাপ্ত।